সন্দেহ নাই। ফেইলিউরের পর্যায়ে যদি আমি বলি, এই যে দুটো পত্রিকায় আগুন লাগানো হলো, তারপরে আপনার 32 নম্বরের বাড়ি ভাঙা, হুম। এগুলো তো ফেলিয়ার। এগুলোর জন্য তো আমি বলতে পারবো না যে আমি দায়ী না। মন্ত্রী সবাই যখন ছিলাম তখন কালেকটিভ দায়িত্ব তো আসে। কিন্তু কিন্তু এখন পরবর্তীতে ব্যবস্থাও নেওয়া হয়নি, কারো কাছে কৈফিয়তও চাওয়া হয়নি, এটা আমরা সে এটা ধরনের কোনো শোনেন, প্রেস আপনি রিলিজও পাইনি। আমাকে মিস্টার পান্না, আমাকে কাঠগড়ায় দাঁড়া করবেন না। এগুলো যখন যেখানেই হয়েছে, আই ডিড নট সাপোর্ট ইট, নো ওয়ে। হ্যাঁ, এটা এখনো আমি সাপোর্ট করবো না। এই স্নাইপার রাইফেল দিয়ে কেন পুলিশ সদস্যরা আহত হবে, কেন আনসার সদস্যরা আহত হবে? আমি যদি ধরে নিই যে ওই সময় ছাত্রলীগের ছেলেদের হাতে বা যুবলীগের কর্মীদের হাতে এই রাইফেল ছিল, তারা তো নিশ্চয় পুলিশ আমি সদস্যদের শোনেন, টার্গেট করবে এইটা না। এইটা জটিল একটা প্রশ্ন। এই জন্য আমি বলেছিলাম যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে চেষ্টা করতাম এটা একটা ইনকোয়ারি করার জন্য। 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘের হিসেবে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গভর্নমেন্টের স্বাস্থ্য মন্ত্রণালয় ডিক্লেয়ার করলো, প্রজ্ঞাপন জারি করলো যে আপনি কি 832 জন আমাকে এখন হত্যাকাণ্ড পর্যন্ত। আমাকে সরকারের সবকিছুর জন্য জবাব দিতে ডেকে না না, এনেছেন? জবাব দিই না, জবাব দিই না। আপনার আপনার জায়গা থেকে আপনার অভিমত জানতে চাইছি, এর আপনি বাইরে অন্য কিছু না। শোনেন, আপনি যদি এগুলো জবাব চান তাহলে স্পেসিফিক লোকজনের কাছে জবাব চাইবেন। আমি আপনাকে যতটুকু আমি জানি, হুম। যতটুকু আমি উপলব্ধি করি, যতটুকু আমি বিশ্বাস করি সেটুকু বলেছি। তার বাইরে ঠিক আছে। অন্যদের বিষয়ে আমি জবাবদিহি করতে পারবো না। আনলেস আদারওয়াইজ আপনি এখন আমাকে মানে আদালতে উঠালেও বলতে পারবো না। তখন আদালত জিজ্ঞেস করবে, আপনি আপনি জানেন, আপনি দেখেছেন, আপনি শুনেছেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। জেনারেল সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমি প্রথমেই একটু প্রশ্ন করতে চাই পার্সোনাল জায়গা থেকে। আমি এর মধ্যে আপনার বেশ কয়েকটা ইন্টারভিউ দেখেছি, আপনি কথা বলছেন বিভিন্ন জায়গায়, আপনাকে কেমন একটু হতাশ মনে হচ্ছে। আমি যদি ভুল না হয়ে থাকি, কারণটা জানতে পারি? না, হতাশ না। হয়তো আপনি ভাবছেন যে আমি টায়ার্ড। হতাশ না, কারণ হ্যাঁ। 1.5 বছর আমি যেরকম ভাবে কাজ করেছি, হুম, হুম। আমি শুক্র শনি কোনো ছুটির দিন বাদ রাখিনি। কারণ আমি জানতাম যে আমার হাতে যে সমস্ত কাজ আছে, যদি আমি নিজে না দেখি, নিজে পার্সু করি নাকি, নিজে যদি হুম। না যাই, তাহলে অনেক সময় কাজ হয় না মাঠে। সেই জন্য আমি বলছি যে হয়তো আপনি আমাকে একটা না, টায়ার্ড দেখছেন। আপনাকে হার্ড লেবার দিতে হয়েছে 1.5 বছর, সেটি হয়তো তাই হবে। কিন্তু আপনার যে পার্সোনালিটি, আপনাকে মানুষ যেভাবে জানে, যেভাবে চেনে, আহ, এবং আপনি তো পাবলিক ফিগার অনেক আগে থেকেই, মানে সরকারি কর্মক্ষেত্রের বাইরেও। আহ, সেই পার্সোনালিটির জায়গা থেকে এই 1.5 বছরের সরকারের সার্বিক কর্মকাণ্ডের সাথে আপনার চিন্তাধারার সাথে, আপনার দর্শনের সাথে মিলছে না, এমন কোথাও কি শক্ট হয়েছে? আহ দেখুন, আমি আবার এই একই জিনিস বলে 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 এখন আমিও টায়ার্ড। হ্যাঁ, প্রত্যেক সরকারের যে ক্যাবিনেট থাকে, ক্যাবিনেটে যে সমস্ত মন্ত্রণালয় থাকে, তার মন্ত্রণালয়ের কিন্তু র্যাঙ্কিং আছে। কিছু কিছু মন্ত্রণালয়কে ধরা হয় খুবই ইম্পর্টেন্ট, যেমন ধরুন ফাইন্যান্স, স্বরাষ্ট্র, ল, এগুলি তো খুব ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। তারপরে ধরুন এলজিআরডি, তারপরে ধরুন সংস্থাপন, এগুলো ইম্পর্টেন্ট মিনিস্ট্রি। মোস্ট ডিসিশনস আর কামিং ফ্রম দেয়ার, ওখান থেকে আসে। বাকি আমি যেটা বললাম, বাকি মন্ত্রণালয় কিন্তু সার্ভিস মিনিস্ট্রি। আপনি বলতে পারেন এডুকেশন মিনিস্ট্রি, ইয়াস অফকোর্স, প্ল্যানিং মিনিস্ট্রি। এই কতগুলো মন্ত্রণালয় আছে যেগুলো কোর মিনিস্ট্রি বলি আমি, যদি বলি আমি তো কোর মিনিস্ট্রি। এই কোর মিনিস্ট্রি গুলোতেই ম্যাক্সিমাম প্ল্যানিং এবং পলিসি মেকিং